সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি শাহিন আক্তার, সহকারী শিক্ষিকা, পশ্চিম কদরকি স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। আজকে আমাদের বিরোচন পর্ব নিয়ে, ব্যাকরণের বিরোচন পর্ব নিয়ে একটি আলোচনা যাচ্ছি। বাংলা দ্বিতীয় পত্র, দশম শ্রেণী, প্রবাদ প্রবচন। আশা করি সবাই বোর্ডের দিকে খেয়াল করবে। প্রবাদ প্রবচন। প্র মানে বিশিষ্ট এবং বাদ বা বচন মানে কথা, অর্থাৎ বিশিষ্ট তাৎপর্যপূর্ণ কথা। প্রবাদ প্রবচন শব্দের অর্থ হচ্ছে কি? বিশিষ্ট তাৎপর্যপূর্ণ কথা। প্রবাদ ও প্রবচন শব্দ দুটির সংযুক্ত রূপ প্রবাদ প্রবচন। প্রবাদ হলো লোক পরম্পরাগত বিশেষ উক্তি বা কথন। অতীতকাল থেকে মানুষ লোকমুখে যে কথাগুলো বলতে থাকতো, সে কথা বলার বিশেষ বিশেষ কিছু উক্তি বা কথন নিয়ে প্রবাদ প্রবচন হয়েছে। একটি সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ বাক্য হলো প্রবাদ। প্রবাদ প্রবচন আমরা দেখব, এটার খুব ছোট করে, বাক্যটা খুবই ছোট কিন্তু অর্থপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে বলা হয় একটি সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ বাক্যই হলো প্রবাদ। প্রবাদ প্রবচনকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। বৈশিষ্ট্যের দিক থেকে অভিজ্ঞতামূলক, নীতিকথামূলক, ইতিকথামূলক, ঐতিহাসিক, মানব চরিত্রের সমালোচনা, সমাজের রীতিনীতি আর প্রসিদ্ধ ঘটনা নিয়ে অতীতকালে মানুষ যে উক্তিগুলো বলে আসছেন, যে কথাগুলো বলে আসছেন, সেগুলোই প্রবাদ প্রবচন হিসেবে পরিচিতি লাভ করেছে। তো দেখা যাক, মূল পর্বে আমরা এখন যাই। প্রবাদ প্রবচন গুলো আমরা এখনো দেখি, অতীতকাল থেকে শুরু হয়ে আসছে। আমরা বর্তমানও কথায় কথায় চলমান জীবনে কথাগুলো বলে থাকি। যেমন ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা বলি কোনো কিছু অনীহা প্রকাশ করবে না, তোমার ইচ্ছা থাকলে উপায় হবে। এটা অর্থ হলো ইচ্ছা শক্তিতে কঠিন কাজ করা সম্ভব। যদি ধরো একটা ছোট বাচ্চাকে একটা প্রশ্ন শিখতে বলা হয়, যদি অক্ষর জ্ঞান দেওয়ার সময় তাকে এবিসি লিখতে বলা হয়, সরাসরি লিখতে, তখন বলে না না আমি পারবো না এগুলা। তখন আমরা কি বলি? যে যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে যে কোনো কঠিন কাজও মানুষ করতে পারে। আর অক্ষর জ্ঞান তো হচ্ছে কি খুবই সামান্য বিষয়। তাহলে ইচ্ছা শক্তির জোরেই মানুষ কোথায় আরোহণ করেছেন? হিমালয়ের পর্বত চূড়ায়ও আরোহণ করতে সক্ষম হয়েছে। মানুষ আকাশে বিচরণ করতেছে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে ইচ্ছা থাকলে তুমি হিমালয়ের চূড়ায়ও উঠতে পারবে। পরের নাম্বার, কানা ছেলের নাম পদ্মলোচন। ছেলেটি কেমন? কানা ছিল, বা কানা, বোবা, ল্যাঙ্গা, হয়তো প্রতিবন্ধী হতে পারে। এটা অর্থ হলো কি? অযোগ্যের বিপরীত নামকরণ। ছেলেটি কানা, কিন্তু মা নাম দিয়েছে পদ্মলোচন, সেজন্য বলা হচ্ছে কি অযোগ্যের বিপরীত নামকরণ। ছেলেটি কানা হতে পারে, কিন্তু মা তার নামকরণ লিখেছেন কি পদ্মলোচন। এই যেন কানা ছেলের নাম পদ্মলোচন। কত ধানে কত ঝাল। বাবা বুঝবে কত ধানে কত ঝাল। এটা অর্থ হলো অভিজ্ঞতা দিয়ে জানা। কোন কাজ করতে গেলে তখন কাজটা যখন কঠিন জটিল হয়ে যাবে, ওরা দেখবে কত ধানে কত ছাল। কষ্ট না করলে কেষ্ট মেলে না। অর্থ হলো পরিশ্রম না করলে সফলতা আসে না। যে কোনো কাজ সহজ হোক কঠিন হোক, সেখানে তোমার কি করতে হবে? কষ্ট করতেই হবে। পরিশ্রমে ধন আনে। মানুষ পরিশ্রম করলে ধন উপার্জন করতে পারে।
বিনা পরিশ্রমে কোনো কিছু অর্জন করা যায় না। সেজন্য বলা হচ্ছে পরিশ্রম করলে, কষ্ট করলেই তার কষ্ট মিলে। তুমি পরিশ্রম করে যাও, দেখবা তোমার কষ্টের বিনিময়ে কষ্টটা মিলে গেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সেগুলো আমরা চলমান জীবনে কথা কথা বলে থাকি, যার অর্থ হলো যার যেমন ভাগ্য। কোনো কোনো বিষয়ে দেখা যায় একটা কাজ করতে গেলে, যেমন পরীক্ষায় কেউ ভালো রেজাল্ট করে বসে A+ পেয়ে থাকে, আবার কেউ ফেল করে বসে। তাহলে যার যেমন ভাগ্য, সে হয়তো ভালো পড়ালেখা করেছে বলে A+ পেয়েছে, তার পৌষ মাস হয়েছে। আবার পড়ালেখা করেনি, আলসেমি করে দিন কাটিয়েছে, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, তাহলে তার সর্বনাশ হয়েছে। সেজন্য বলা হয় ভালো করে পড়ালেখা করো, তাহলে কি হবে, তাহলে যে যে কাজটা করবে সে সেরকম ফলটা ভোগ করবে। গঙ্গা জলে গঙ্গা পুজো, পুজোটা কোথায় দেওয়া হচ্ছে? গঙ্গার জলে দেওয়া হচ্ছে। অর্থ হলো যার জিনিস তাকে দান করা। তাহলে আরেকটু পরিষ্কার করে বাক্য রচনা দিয়ে আমরা এমনি বলতে পারি, একটু নিজের মতো করে বলা যাবে, যে যার মতো করেই বাক্য রচনাগুলো সাজাতে পারবা। তাহলে নজরুল জয়ন্তীতে নজরুলের কবিতা আবৃত্তি করে আমি কি করলাম? গঙ্গা জলে গঙ্গা পুজো দিলাম। গরু মেরে জুতো দান, গরু অনেকটা বড় বিষয়, জুতোটা খুবই সামান্য বিষয়, যার অর্থ হলো গুরুতর ক্ষতি করে সামান্য সাহায্য দান। আমরা বাবু বলতে পারি, ছেলেটাকে আচ্ছা করতে পিটালে, রক্তাক্ত করে দিলে, কিন্তু পরে আবার মাথায় পানি ঢালতে আসলাম, তাহলে এখানে কি হলো? গরু মেরে জুতো দান, ক্ষতিটা বৃহৎ করেছ কিন্তু সাহায্যটা কি সামান্য। ঘরের শত্রু বিভীষণ, আমরা একটু কথা কথা বলে থাকি, যেমন অভ্যন্তরীণ শত্রু, আপন আত্মীয়রা বা আপন জনেরা যদি তোমার শত্রু দাবি করো, তখন সেটা হবে কি? ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রুরা বিভীষণ হওয়ার কারণে আমি সামনের দিকে এগোতে পারছি না, আমার ভাগ্যের পরিবর্তনটা হচ্ছে না। ঘুঘু দেখেছো? ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখো। আমরা ঘুঘু সবাই চিনি, ফাঁদও চিনি, কিন্তু ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো। এটা অর্থ হলো আনন্দের আড়ালে দুঃখের ইঙ্গিত। আমরা অনেক সময় দেখি যে হয়তো আনন্দ হই হুল্লোড় করে আনন্দ, যেমন অনেক সময় আমরা পত্রিকায় নিউজ পড়ে থাকি যে কোনো নাইট ক্লাবে বা কোনো বিয়ের অনুষ্ঠানে বা কোনো মেজবানে সবাই আনন্দের মধ্যে হঠাৎ করে কেউ একজন শক খেয়েছে, অথবা কেউ একটু বোমা ফাটিয়ে দিল, হঠাৎ সেখানে কি হয়ে গেল? সব আনন্দ ঢাকা পড়ে বিপদগ্রস্ত হয়ে গেল। সেজন্য বলা হয় আনন্দে আড়ালে দুঃখের ইঙ্গিত। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জড়িয়ে কাজ হাসিলে চেষ্টা। তাহলে কাজ করতে, চাকরি করতে এসেছো, চাকরি করো, বসকে মানতে হবে, কিন্তু বসকে ডিঙ্গিয়ে তাকে পাশ কাটিয়ে যে কোনো কাজ করতে যাই না, তাহলে তুমি বিপদগ্রস্ত হতে পারো। একে বলা হয় ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে, কর্তৃপক্ষকে না জানিয়ে কোনো কাজ করতে যেও না, তাহলে কি বিপদের সম্মুখীন। এই যেন ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া। চাচা আপন প্রাণ বাছা, অর্থ হলো সবার আগে নিজের নিরাপত্তা। যে কোনো বিপদে বলে খাবারের আগে মারামারি পিছে, এটার অর্থ হলো এখানে চাচা আপন প্রাণ বাঁচা, আগে নিজেকে নিরাপদ থাকতে হবে। যেখানে যত ঝামেলা, ঝুট ঝামেলা হোক না কেন, মারামারি হোক না কেন, আগে নিজেকে নিরাপদ রাখাটা হচ্ছে কি চাচা আপন প্রাণ বাঁচা। চোরে না শুনে ধর্মের কাহিনী, অসাধু লোককে উপদেশ অর্থহীন। তুমি চোরকে যতই তালিম দাও না কেন, ধর্মীয় অনুভূতি সঞ্চার করার চেষ্টা করো না কেন, হিম্মত দাও না কেন, সহজ সুন্দর পথে যাওয়ার উপদেশ দাও না কেন,
কিন্তু সে কখনো কি শুনবে না, ওই ধর্মের কথাগুলো শুনবে না। কারণ চোর চোরেই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসী থাকবে, সে কখনো কি ধর্মীয় কথাগুলো শুনে কি করবে না, সৎ সুন্দর পথে ফিরে আসবে না। সেজন্য বলা হয় চোর না শুনে ধর্মের কাহিনী। চাঁদেরও কলঙ্ক আছে, যোগ্য ব্যক্তিরাও কলঙ্ক মুক্ত নয়। যে কোনো যোগ্য ব্যক্তি কোনো কোনো সময় তার মধ্যে কোনো কোনো ত্রুটি থাকতে পারে। হয়তো তার জরিনার কপালে কাটা দাগ দেখে তার বিয়ে হচ্ছে না, এই যেন কি চাঁদেরও তো কলঙ্ক আছে। জরিনার কপালে কাটা দাগের জন্য বিয়ে হবে না, এই তো হতে পারে না, কারণ চাঁদেরও তো কলঙ্ক আছে। পরের পর্বে আসি আমরা এখানে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তাহলে কথাটা দিয়ে কি বোঝানো যাচ্ছে, ঢেকির স্বভাব হচ্ছে কি ধান বানা, ধান বানাটাই হচ্ছে কি ঢেকির স্বভাব, কিন্তু বলা হচ্ছে স্বর্গে গেলেও বানবে। এটার অর্থটা কি লিখলাম, দুর্ভাগ্য সর্বত্র ঘান। তুমি যেখানে ঘরে গেলেও খাস, প্রতিষ্ঠানে গেলেও খাস, অফিসে গেলেও খাস, যেন তার কোথাও যেন স্থান নেই, এই যেন দেখি স্বর্গে গেলেও ধান ভান। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। অর্থটা হলো খারাপ জিনিস থাকা অপেক্ষা না থাকাই শ্রেয়। যেমন আমরা বলতে পারি এই দুষ্ট ছেলে ক্লাসে এসে ভালো ছেলেদের ক্ষতি করতে, সবার পড়ালেখার থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিচ্ছে, দুষ্টামির দিকে ফিরিয়ে নিচ্ছে, একে ক্লাস থেকে বের করে দেওয়া উচিত, স্কুল থেকে বের করে দেওয়া উচিত। কারণ শূন্য দুষ্ট গোয়াল গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মানে এই দুষ্ট ছেলে এখানে অবস্থান করার থেকে না থাকাটাই হচ্ছে কি শ্রেয়। এরপরে দেখা যাক, ধরাকে সরা জ্ঞান, সব কিছুতে তুচ্ছ ভাবা। গুরুত্বপূর্ণ কোন জিনিসকেও বা যেটা অনেক প্রয়োজনীয় জিনিসকেও আমরা কি ভেবে থাকি, অনেক সময় তুচ্ছ লাগবে না, এভাবে আমরা কি করে থাকি, উড়িয়ে দিয়ে থাকি। সেটাকে বলা হয় কি ধরাকে, একে দিয়ে কিছুই হবে না, সে সবকিছুতে ধরাকে সরা জ্ঞান ভেবে থাকে। ধান ভানতে শিবে ঘি, অপ্রাসঙ্গিক কাজ করা। তোমাকে আমি প্রশ্ন করলাম কি, তুমি উত্তর দিচ্ছ কি? আমি তোমাকে প্রশ্ন করলাম একটা, তুমি উত্তর দিলে আরেকটা, এই যেন ধান ভানতে শিবের ঘি। নেড়া বারবার বেল তলায় যায় না। আমরা জানি যার মাথায় চুল নেই বা লোম নেই তাকে বলা হয় কি নেড়া। নেড়া বারবার বেল তলায় যায় না। এরকম একটা প্রাণী আছে যেটা ভুক্তভোগী বারবার ঠকতে চায় না, কারণ বেলতলায় গেলে যার মাথায় কি, সে যখন বেলতলা দিয়ে হাঁটবে তখন বেল পড়বে, তখন তার মাথায় কি প্রচুর আঘাত প্রাপ্ত হবে। তাহলে যে কোনো মানুষ বারবার একটা কাজ করতে গিয়ে আঘাত প্রাপ্ত হতে চায় না, সেজন্য বলা হয় নেড়া বারবার বেলতলায় যায় না। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। অর্থটা হলো অসৎ পথের উপার্জন অকাজে ব্যয় হয়। মাদক ব্যাপারী পুলিশের হাতে ধরা পড়ে তাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে, এই যেন পাপের ধন প্রায়শ্চিত্তে গেল। এরপরে দেখা যাক, পুরনো চাল ভাতে ভারে। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি চাল যতই পুরনো হবে ততই কি ভাত বেশি হবে। তাইলে পুরনো চাল ভাতে ভারে অর্থটা এভাবে দাঁড়ায়, অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি। অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি। অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি, কারণ অভিজ্ঞ লোক তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে যে পুরনো চাল ভাতে ভারে। অর্থ হলো অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি। যারা পুরনো লোক, যারা অভিজ্ঞ হয়েছে, এরা নবীনদের থেকে অনেক বেশি কি ওই বিষয় সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে ধারণা রেখে থাকে, সেজন্য বলা হয়
পুরনো চাল ভাতে বাড়ে। আমরা বলে থাকি যে এ তো শিক্ষকতা পেশায় অনেক দিন ধরে আছে, ওনার অভিজ্ঞতা বেশি, এই দৃষ্টিকোণ থেকে বলা হয় পুরনো চাল ভাতে বাড়ে। পেটে খেলে পিঠে সয়, অর্থ হলো সুবিধে পেতে হলে কষ্ট স্বীকারে অসুবিধা হয় না। সুবিধে পেতে হলে পেটে খেলে পিঠে সয়, সুবিধে পেতে হলে কষ্ট স্বীকারে অসুবিধা হয় না। উপযুক্ত টাকা দাও, উপযুক্ত পারিশ্রমিক দাও, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমরা কাজ করতে রাজি আছি। হয়তো উপযুক্ত শ্রম পেলে 5 মাইল 10 মাইল বা 12 মাইল মানুষ পায়ে হেঁটেও যেতে রাজি আছে। একে বলা হয় কি? পেটে দিলে পিঠে সয়। বজ্র আটুনি ফসকা গেরো, অর্থ হলো বড় বড় কথা বা পরিকল্পনা, কাজের কাজ করো, বড় বড় কথা বলে কোনো লাভ নেই, এ যেন বজ্র আটুনি ফসকা গেরো। বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, অর্থ এমন দাঁড়ায় উভয় পক্ষে স্বার্থে জড়িত, উভয় পক্ষের স্বার্থে জড়িত। তাহলে দেখা যায় আমাদের পাড়ার ওই কেরামত আলী, সে এমন তাকে দিয়ে কাজটা হবে, কারণ সে বরের ঘরের পিসি আবার কনের ঘরের মাসিও বটে, তাকে দিয়ে কাজটা আমরা উদ্ধার করতে পারি। বানরের গলায় মুক্তার মালা, সাধারণত আমরা জানি বানরের গলায় তো মুক্তার মালা পরানো হয় না। এটা অর্থ হলো অস্থানে মূল্যবান বস্তু অবস্থান, যেটা যোগ্য স্থানে কি করতে হবে? কাজটা করতে হবে, অথবা যোগ্য স্থানে কোনো কিছু দান করতে হবে, না হয় সেটা বানরের গলায় মুক্তোর মালা হয়ে যাবে, বেমানান হয়ে যাবে, অসুন্দর লাগবে। সর্বশেষ 12 মাসে 13 পার্বণ, অর্থটা দাঁড়ায় সর্বদা অনুষ্ঠানে ঘটা, বাঙালির যেন 12 মাসে 13 পার্বণ। আজকের মতো আশা করি পড়া বুঝতে পেরেছো, এবং আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আশা করি পরীক্ষায় আসবে, এখান থেকে মনোযোগ সহকারে দেখবা। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিরাপদ থেকো। খোদা হাফেজ।